প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র 7ম অধ্যায়ে পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার নিয়ে। শুরুতে আমরা জেনে নেই যে আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। আমরা শুরুতে আলোচনা করব আন্তঃআণবিক বল, এরপর আন্তঃআণবিক দূরত্ব, এরপর আমরা আলোচনা করব আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্ব, অর্থাৎ আমাদের আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্বের লেখচিত্র অঙ্কন করলে সেক্ষেত্রে আমাদের লেখচিত্রের প্রকৃতি কীরকম হবে সে নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব পীড়ন, বিকৃতি এবং পর্যায়ক্রমে বিকৃতির বিভিন্ন প্রকার, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং আকার বিকৃতি। এরপর আমরা আলোচনা করব হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমা এবং ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং কাঠিন্যের গুণাঙ্ক। এরপর আমরা আলোচনা করব ভার সম্প্রসারণ লেখচিত্র এবং অসহ ভার ও অসহ পীড়ন, এবং সর্বশেষ আমরা আলোচনা করব বেশ কয়েকটি উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা আলোচনা করব আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্ব, অর্থাৎ আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব, এই দুইটা টপিক নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। শুরুতেই আমাদের জেনে নেওয়া যাক যে আমাদের আন্তঃআণবিক বল জিনিসটা কি। আমাদের আন্তঃআণবিক বলের আমাদের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে পদার্থের অণুগুলো এক একটি কি স্থিতিস্থাপক গোলকের ন্যায়, এরা পাশাপাশি থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে আন্তঃআণবিক বল বলা হয়। অর্থাৎ আমাদের পদার্থসমূহের আমাদের যে অণুগুলো রয়েছে এগুলো অনেকটা দেখতে স্থিতিস্থাপক গোলকের ন্যায়, এগুলো কি এক একটা স্থিতিস্থাপক গোলকের ন্যায়। আমাদের দুটি পাশাপাশি অণু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় কি আন্তঃআণবিক বল। এখন আমরা দেখব আন্তঃআণবিক দূরত্বের ডেফিনেশন। আমরা আন্তঃআণবিক দূরত্বের ডেফিনেশন দেখতে পাচ্ছি যে কোনো পদার্থের দুটি অণুর কেন্দ্রের গড় দূরত্বকে বলা হয় কি আন্তঃআণবিক দূরত্ব। অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে আমাদের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তীর গড় দূরত্ব যেটা, সেটাই হচ্ছে আমাদের কি সেই গড় দূরত্বকেই বলা হয় কি আন্তঃআণবিক দূরত্ব। এখন দেখো, যদি আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা তোমাদের বোঝাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা এখানে দুইটা অণু নিয়েছি, দুইটা পানির অণু নিয়েছি। এখানে এই পানি দুইটা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, পানির অণু দুইটা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় কি আন্তঃআণবিক বল। আবার এই পানির দুই অণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি আন্তঃআণবিক দূরত্ব। দেখো, এদের মধ্যবর্তী কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্ব। অর্থাৎ যে কোনো পদার্থের আমরা যদি আন্তঃআণবিক বল এবং বনাম আন্তঃআণবিক দূরত্বের লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কি রকম হবে, অর্থাৎ লেখচিত্রটা দেখতে কি রকম হবে, আমরা এই নিয়ে এখন আলোচনা করব। দেখো, যদি আমরা কোনো পদার্থের আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্বের লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে তার লেখচিত্রটার প্রকৃতি হচ্ছে এরকম। দেখো, আমরা এক্স অক্ষ বরাবর আন্তঃআণবিক দূরত্বকে রাখছি এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর আন্তঃআণবিক বলকে রাখছি। তাহলে দেখো, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের কনসিডার করলাম আকর্ষণ বল এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ নিচের দিকে আমরা কনসিডার করতেছি বিকর্ষণ বল। এখন দেখো, যদি আমরা লেখটা অঙ্কন করি তাহলে লেখটা হবে দেখতে এরকম, যে এভাবে নিচে এভাবে নামতে নামতে আবার এভাবে উঠে এভাবে চলবে, এভাবে আমাদের এটা হচ্ছে কি লেখের প্রকৃতি। এখন দেখো, আমি এই লেখের উপর কয়েকটা বিন্দু নেব। দেখো, আমি মূল বিন্দুটার নাম দিলাম হচ্ছে ও বিন্দু এবং আমাদের লেখটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু। এখন দেখো, আমাদের এই যে ও এ যে দূরত্বটা, দেখো আমাদের লেখচিত্রে আমাদের গ্রাফে দেখো এই যে ও এ দূরত্বটা, একে আমি রিপ্রেজেন্ট করতেছি আর নট দ্বারা। এখানে আর নট হচ্ছে আদি আন্তঃআণবিক দূরত্ব। এখানে আর নট কি? আর নট হচ্ছে আমাদের
আদি আন্ত আণবিক দূরত্ব। এখন আদি আন্ত আণবিক দূরত্ব কি, আদি আন্ত আণবিক দূরত্বটা কি জিনিস এটা তোমাদের একটু ক্লিয়ার করে দেই। দেখো, আমাদের যে কোনো পদার্থ একটা স্বাভাবিক অবস্থায়, পদার্থসমূহ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমাদের অণুগুলোর মধ্যে যে আন্ত আণবিক দূরত্ব তাকে বলা হয় কি আদি আন্ত আণবিক দূরত্ব। এই আদি আন্ত আণবিক দূরত্বকে আমি এখানে আর নট দ্বারা প্রকাশ করছি। এখন দেখো আমাদের লেখচিত্রের উপরের দিকে, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষে উপরের দিকে দেখো, আমাদের উপরের অংশে দেখো যে আমাদের এখানে আমি লিখে দিয়েছি যে আর এর চেয়ে গ্রেটার দেন কি, আর এর চেয়ে গ্রেটার দেন হচ্ছে আর নট, অর্থাৎ এখানে আরেকটা নতুন টার্ম আসলো আর লেস দেন আর নট। এখানে আমি আর দ্বারা বোঝাবো যে আমাদের লেখচিত্রের প্রতিটা পয়েন্টে, আমাদের যে কোনো পয়েন্টে আর মানে হচ্ছে লেখচিত্রের যে কোনো পয়েন্টে আমাদের আন্ত আণবিক দূরত্ব, অর্থাৎ আমরা ধরতে পারি যে যে কোনো পয়েন্টে কোনো একটা পদার্থের শেষ আন্ত আণবিক দূরত্ব। দেখো এখানে আমাদের লেখচিত্রের উপরের দিকে যদি তুমি কনসিডার করো, দেখো আমাদের লেখচিত্রটা এইভাবে উপরে এইভাবে আমাদের নামছে। এখন দেখো এখানে আমাদের যদি আমরা এই প্রতিটা পয়েন্টে আর দ্বারা আমরা আন্ত আণবিক দূরত্বকে কনসিডার করি, তাহলে দেখো এই প্রতিটা দূরত্বই হচ্ছে আমাদের কি আর নটের থেকে ছোট। দেখো ও এ দূরত্বটা আমাদের উপরের দিকে, দেখো গ্রাফের উপরের দিকে সবচেয়ে বৃহত্তম দূরত্ব হচ্ছে আর নট, অর্থাৎ আমাদের আর নট থেকে আমাদের আর নটটা হচ্ছে উপরে গ্রাফের উপরের অংশে সবচেয়ে বড়। এটাই আমাদের রিপ্রেজেন্ট করা হয়েছে যে লেস দেন আর নট, অর্থাৎ উপরে যতগুলো আমরা দূরত্ব পাবো এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এক্স অক্ষের উপরে গ্রাফের উপরের অংশে আমরা যতগুলো দূরত্ব পাবো সবগুলো দূরত্বই হচ্ছে কি আমাদের আর নট থেকে ছোট। দেখো আমাদের ওয়াই অক্ষ থেকে যদি তুমি গ্রাফের তুমি দূরত্বটা মাপতে চাও, দেখো প্রতিটা দূরত্বই আমাদের কি ওয়াই অক্ষ থেকে গ্রাফের যে কোনো পয়েন্ট যদি নাও তুমি, তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্বগুলো হবে কি সবগুলো ছোট। আবার দেখো যখন আমাদের নিচের দিকে কি আমরা নিচের দিকে দেখতেছি যে আর গ্রেটার দেন আর নট, অর্থাৎ নিচের দিকে যদি তুমি কনসিডার করো, তুমি দেখো যে আমাদের ওয়াই অক্ষ থেকে গ্রাফের প্রতিটা বিন্দু যদি তুমি কনসিডার করো, তাহলে দেখবা যে আমাদের আদি আন্ত আণবিক দূরত্বের থেকে আমাদের আর এর মানটা কি হবে বড় হবে। দেখো এভাবে আমাদের গ্রাফটা নিচের দিকে যখন তুমি কনসিডার করবা, দেখবা প্রতিটা বিন্দুর জন্য আমাদের আদি আন্ত আণবিক দূরত্বের চেয়ে আমাদের আর এর মানটা কি এখানে বড়। এখানে দেখো আমি সাইডে লিখে দিয়েছি যে এখানে হচ্ছে কি, এখানে আর নট হচ্ছে আদি আন্ত আণবিক দূরত্ব এবং আর হচ্ছে যে কোনো শেষ আন্ত আণবিক দূরত্ব, অর্থাৎ গ্রাফের আমাদের প্রতিটা পয়েন্টে যে কোনো একটা দূরত্বকেই আমরা কি আর দ্বারা এখানে প্রকাশ করছি। এখন দেখো আমাদের এই লেখচিত্র থেকে আমরা কি কি জিনিস বুঝতে পারি, অর্থাৎ আমরা এই লেখচিত্র থেকে কি কি সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্তগুলো আমরা এখন দেখব। এখন দেখো লেখচিত্র থেকে আমরা প্রথম যে সিদ্ধান্তটা নিতে পারি সেই সিদ্ধান্তটা হচ্ছে পরমাণুগুলো ভারসাম্য অবস্থায়, অর্থাৎ কি আর নট দূরত্বে। পরমাণুগুলো যখন ভারসাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ কি আর নট দূরত্বে, অর্থাৎ ও পয়েন্টে, এখানে ও থেকে এ পয়েন্টে থাকা অবস্থায় আমাদের পরমাণু সমূহের নিট আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে কি 0। অর্থাৎ কোনো একটা পদার্থ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, ভারসাম্য অবস্থায় থাকে, তখন আমাদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই নিট আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি 0। অর্থাৎ ভারসাম্য অবস্থায় পরমাণু সমূহ পরস্পরের এর আকর্ষণ বা বিকর্ষণ করে না, তারা একটা নিট মধ্যে কি শূন্য বলে পরস্পরকে কি করে আকর্ষণ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা পদার্থ যদি ভারসাম্য অবস্থায় থাকে, তবে তাদের ওই পদার্থের অণুগুলোর নিট আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি 0। এরপর দেখো দ্বিতীয় যে আমরা সিদ্ধান্ত এই গ্রাফ থেকে নিতে পারি সেটা হচ্ছে যে কোনো বস্তুকে টেনে লম্বা করলে, অর্থাৎ পরমাণু সমূহের মধ্যবর্তী দূরত্ব বাড়ানোর চেষ্টা করলে আন্ত আণবিক বল হয় আকর্ষণধর্মী। এর অর্থ হচ্ছে যখন তুমি কোনো একটা মনে করো আমরা ধরলাম রাবারের ক্ষেত্রে, যদি রাবার মনে করো ভারসাম্য অবস্থায় আছে, ভারসাম্য অবস্থা থেকে যখন তুমি রাবারটাকে টেনে এভাবে যখন লম্বা করার চেষ্টা করবা, তখন কি ঘটবে? তুমি যখন এভাবে লম্বা করবা, দেখবা যে আমাদের রাবারটা কি করবে, আবার তার পূর্বের জায়গায় ফিরে আসতে চাইবে। অর্থাৎ কি পরমাণুসমূহ তাদের পরস্পরকে আকর্ষণ করে, ভিতরের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করার ফলেই রাবারটা তার কি আবার
নিজের জায়গায় ফিরে যেতে চাবে। অর্থাৎ আমরা এখান থেকে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে পারি যে কোনো বস্তুকে টেনে লম্বা করতে চাইলে পরমাণু সমূহের অর্থাৎ কি পরমাণু সমূহের টেনে লম্বা করার মানে কি, টেনে যখন লম্বা করবা তখন কি তাদের আন্তঃ আণবিক দূরত্বটা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ আন্তঃ আণবিক দূরত্ব যদি বাড়ানোর চেষ্টা করি তাহলে আমাদের আন্তঃ আণবিক যে বলটা হবে, অর্থাৎ তখন আমাদের পরমাণু বা অণুসমূহের মধ্যে যে বলটা আমরা পাবো সেই বলটা হবে কি আকর্ষণধর্মী। সুতরাং তখন পরমাণু সমূহ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, যার দরুন আমরা কোনো বস্তুকে যদি টেনে লম্বা করি তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এখন দেখো আমরা তৃতীয় যে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে আবার পরমাণু সমূহের মধ্যবর্তী দূরত্ব কমানোর চেষ্টা করলে আন্তঃ আণবিক বল হয় বিকর্ষণধর্মী। অর্থাৎ পরমাণু সমূহ তখন কি বিকর্ষণ করবে। এর মানে হচ্ছে কি, মনে করো ধরো রাবার ভারসাম্য অবস্থায় আছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আছে, যখন তুমি এটাকে জোর করে এভাবে সংকুচিত করতে চাও তাহলে কি হবে, ভিতর থেকে একটা আমাদের কি বল এটাকে আবার কি করবে, প্রসারিত করে ভারসাম্য অবস্থায় নিয়ে আসতে চাইবে। অথবা আমরা এক্ষেত্রে স্প্রিংকে আমরা কনসিডার করতে পারি। দেখো স্প্রিংকে যখন তুমি যদি এভাবে সংকুচিত করতে চাও তখন সে কি করবে, আবার সেই প্রসারিত ভিতরের দিকে এমনভাবে বল প্রয়োগ করবে যেন তুমি সংকুচিত করতে চাচ্ছ, কিন্তু স্প্রিং কি করবে, তোমাকে ঠেলে আবার ভারসাম্যে নিয়ে যেতে চাইবে। তার মানে কি, তার মানে তখন আমাদের কি পরমাণু সমূহের অর্থাৎ আমরা বলতে পারি পরমাণু সমূহের মধ্যবর্তী দূরত্ব যখন কমানোর চেষ্টা করা হয় তখন আমাদের পরমাণু সমূহ মানে আন্তঃ আণবিক যে বলটা উৎপন্ন হয় সেটা হয় কি বিকর্ষণধর্মী, যার কারণে বস্তুটা আবার কি ভারসাম্যে ফিরে যেতে চায়। অর্থাৎ তখন পরমাণু সমূহ পরস্পরকে কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। এখন দেখো এরপর আমরা যে সর্বশেষ যে সিদ্ধান্ত এই গ্রাফ থেকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আন্তঃ আণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণে বস্তুসমূহ কি পূর্বের আকারে ফিরে যেতে চায়। বস্তুসমূহের এই পূর্বের আকারে ফিরে আসার এই ধর্মকে বলা হয় কি স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি তুমি টেনে লম্বা করতে চাও সে আবার কি হবে, সংকুচিত হয়ে নিজের জায়গায় যেতে চাইবে। আবার যদি তুমি ওকে বেশি পরিমাণে সংকুচিত করো তাহলে প্রসারিত হয়ে সে আবার কি নিজের জায়গায় যেতে চাইবে। তার মানে আমরা এই যে বস্তুসমূহের এই যে তাদের নিজের পজিশনে যাওয়ার একটা টেন্ডেন্সি, এই যে প্রবণতা, এই যে ধর্ম, এই ধর্মকেই বলা হয় কি স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই ধর্মটাই হচ্ছে পদার্থের কি স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা এই গ্রাফ থেকে কি জানতে পারলাম, স্থিতিস্থাপকতার বিষয়টা, অর্থাৎ স্থিতিস্থাপকতার কনসেপ্টটা আমরা এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমরা আলোচনা করব পীড়ন সম্পর্কে। শুরুতেই আমরা জেনে নেই যে পীড়নের সংজ্ঞাটা কি হবে। পীড়নের সংজ্ঞা হচ্ছে এরকম যে কোনো বস্তুকে বিকৃত করতে চাইলে বস্তুর ভেতর থেকে এক ধরনের বাধাদানকারী বলের বা প্রত্যয়নী বলের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফল থেকে সৃষ্ট এই বাধাদানকারী বলকে বলা হয় কি পীড়ন। অর্থাৎ দেখো আবার যদি আমি রাবারের এক্সাম্পলটা দেই তোমাদের, তাহলে দেখো রাবারকে যদি তুমি টেনে লম্বা করতে চাও তাহলে কি হবে, ভিতর থেকে একটা বলের সৃষ্টি হবে, একটা বাধাদানকারী বলের সৃষ্টি হবে। না, এই বাধাদানকারী বলটা কি বলবে যে না আমি আমার অবস্থানেই থাকবো, এভাবে বাধা দেয়। এই যে বলটা আমাদের বাধা দিল, এই একক ক্ষেত্রফলে উৎপন্ন এই বাধা বলটাকেই বলা হয় কি বাধা বলের পরিমাণকেই বলা হয় কি পীড়ন। তাহলে দেখো পীড়নের ডেফিনেশন হচ্ছে এরকম, কোনো বস্তুকে বিকৃত করতে চাইলে বস্তুর ভেতর থেকে এক ধরনের বাধাদানকারী বলের বা এই বাধাদানকারী বলের অপর নাম হচ্ছে কি প্রত্যয়নী বল। তাহলে আমরা বলতে পারি বাধাদানকারী বলের বা প্রত্যয়নী বলের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফল থেকে সৃষ্ট এই বাধাদানকারী বলকে বলা হয় কি পীড়ন। তাহলে আমরা পীড়নের পীড়ন সমান সমান কি লিখতে পারি দেখো, অর্থাৎ আমরা পীড়ন সমান সমান লিখতে পারি সৃষ্ট বাধাদানকারী বল ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ পীড়ন ইকুয়াল টু কি সৃষ্ট বাধাদানকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, পীড়নকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এবং সৃষ্ট বাধাদানকারী বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। তাহলে এটা হচ্ছে আমাদের কি পীড়ন নির্ণয়ের ফর্মুলা। এখন দেখো আমরা দেখব পীড়নের একক। এখন যদি তোমরা এখানে বলের একক সমীকরণে বলের একক এবং ক্ষেত্রফলের একক যদি তুমি বসায় দাও তাহলে এখান থেকে পীড়নের একক কি পাবা, পীড়নের একক পাবা নিউটন পার মিটার স্কয়ার। এবং এর মাত্রা হবে কি আমাদের, এর মাত্রা যদি তুমি এখানে বলের মাত্রা এবং ক্ষেত্রফলের মাত্রা বসায় দাও সমীকরণে, তাহলে এখান থেকে তুমি পীড়নের মাত্রা পাবা কি এম এল ইনভার্স টি ইনভার্স 2।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব বিকৃতি নিয়ে। শুরুতেই আমরা জেনে নেই যে বিকৃতির সংজ্ঞাটা কি। বিকৃতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি বিকৃতি। এর মানে হচ্ছে, মনে করো ধরো তুমি রাবারকে কি করতে চাচ্ছ, রাবারকে তুমি টেনে লম্বা করলা। টেনে লম্বা করার ফলে একটা কি দেখো, আগে যতটুকু দৈর্ঘ্য ছিল তার চেয়ে অতিরিক্ত দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। তার মানে এইভাবে যদি বাহ্যিক বল প্রয়োগে বস্তুর মানে যে পরিবর্তন হয়, একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই বলা হয় কি বিকৃতি। তার মানে এখানে মাত্রা বলতে বোঝায় যে এখানে দৈর্ঘ্য একটা আমাদের মাত্রা, প্রস্থ একটা মাত্রা, অথবা আয়তন একটা মাত্রা এরকম, অথবা কি আমাদের আয়তন মাত্রা এভাবে, অথবা আকারও মাত্রা হিসেবে এক্ষেত্রে আমাদের কাজ করে। এখন দেখো আমরা বিকৃতির প্রকারভেদ পড়ব। এখন দেখো বিকৃতি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর হচ্ছে কি আয়তন বিকৃতি, 3 নম্বর হচ্ছে কি আকার বিকৃতি। তাহলে আমরা বিকৃতি কয় প্রকার দেখলাম? 3 প্রকার। 1 নম্বর দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর কি আয়তন বিকৃতি, আর 3 নম্বর হচ্ছে কি আকার বিকৃতি। এখন দেখো কোনো একটি বস্তুর যদি আমাদের আদি মাত্রা হয় এ, অর্থাৎ বল প্রয়োগ করার পূর্বে যদি বস্তুটার কোনো দিক বরাবর যদি আমরা মাত্রা কনসিডার করি, তাহলে আদি মাত্রা যদি হয় এ এবং বল প্রয়োগের পর যদি মাত্রা হয় কি বি, তবে বিকৃতি কি সমান সমান আমরা কি পাবো? বিকৃতিকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? এ ইকুয়াল টু হচ্ছে মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি মাত্রা। দেখো বি এবং এ এদের পরিবর্তন ডিভাইডেড বাই কি আমাদের আদি মাত্রা এ। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিকৃতির ফর্মুলা। তাহলে বিকৃতির ফর্মুলা এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি মাত্রাদ্বয়ের পরিবর্তন, মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি মাত্রা। এখন দেখো আমাদের এখানে কি বিকৃতি একটা হচ্ছে কি স্কেলার রাশি। যদি কোনো একটা পদার্থকে তুমি বল প্রয়োগ করো, তাহলে এর কোন দিক দিয়ে, এক্সাক্ট কোন দিক দিয়ে এর পরিবর্তন হবে আমরা সরাসরি বলতে পারি না, কারণ যে কোনো দিক দিয়ে এর কি পরিবর্তনটা হতে পারে। তাই আমাদের বিকৃতির স্পেসিফিক কোনো কি নাই, ডিরেকশন বা দিক নাই, যার কারণে আমাদের বিকৃতি হচ্ছে একটা কি স্কেলার রাশি। আবার দেখো যেহেতু আমাদের কি বিকৃতি হচ্ছে একই রাশির অনুপাত, দেখো আমাদের কি আমাদের মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি মাত্রা, তার মানে কি দুটাই মাত্রা। তার মানে মাত্রার পরিবর্তনটাও হচ্ছে মাত্রা, আবার আদি মাত্রা এটাও হচ্ছে কি মাত্রা। তার মানে কি একই রাশি। বিকৃতি হচ্ছে আমাদের কি একই রাশির একটা অনুপাত। তার মানে এর কারণে এর কোনো একক বা মাত্রা নেই। তাহলে আমরা বিকৃতি সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। এখন দেখো আমরা আলোচনা করব দৈর্ঘ্য বিকৃতি নিয়ে। শুরুতে আমরা দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞাটা দেখে নেই, যে বাহ্যিক বল প্রয়োগে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় কি দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ বল প্রয়োগে যদি দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হয়, তাহলে আমাদের একক দৈর্ঘ্যে যে পরিবর্তনটা হয় তাকে বলা হয় কি দৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো যদি আমি একটা এল দৈর্ঘ্যের, মনে করো একটা বস্তু নিলাম, এখানে দেখো আমি একটা কি দৈর্ঘ্যের বস্তু নিচ্ছি, এল দৈর্ঘ্যের একটা আমি বস্তু নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে কি এল। এখন যদি তুমি এই বস্তুটাকে এভাবে টেনে লম্বা করো, তাহলে মনে করো এটাকে বল প্রয়োগ করার পর টেনে আমি ছোট হাতের এল পর্যন্ত কি করলাম, লম্বা করলাম, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য বরাবর কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বিকৃতি ইকুয়াল টু কি হবে, যতটুকু পরিবর্তন ডিভাইডেড বাই আদি মাত্রা। তাহলে এখানে আমাদের পরিবর্তন কি হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে এল পরিমাণ আমাদের বৃদ্ধি পাইছে। তার মানে এল ডিভাইডেড বাই হচ্ছে কি বড় হাতের এল মানে কি আদি মাত্রা, এখানে আমাদের আদি দৈর্ঘ্য। তাহলে দেখো যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে তত ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান সমান আমরা কি পাচ্ছি, ছোট হাতের এল ডিভাইডেড বাই কি বড় হাতের এল। এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য বিকৃতির ফর্মুলা। এখন দেখো আমরা পড়ব আয়তন বিকৃতি নিয়ে। শুরুতেই আমরা আয়তন বিকৃতির যদি সংজ্ঞাটা লক্ষ্য করি, তাহলে দেখো এখানে আমাদের আয়তন বিকৃতির সংজ্ঞাটা কিরকম, যে বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের কোনো পরিবর্তন না হয়ে শুধু আয়তনের পরিবর্তন ঘটে, তবে একক আয়তনের পরিবর্তনকে আমাদের কি আয়তন বিকৃতি বলে। এখানে একটা তোমাদের নতুন টার্ম আসছে আকার। আসলে আকার জিনিসটা কি, আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য কোথায়, তোমাদের এই জিনিসটা নিয়ে সবারই কনফিউশন থেকেই যায় যে আকার আর আকৃতি এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়। সহজ যদি আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, যে
দেখো লাউ এবং কুমড়ার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, লাউ এবং কুমড়ার মধ্যে যে পরিবর্তনটা তোমরা দেখবা, লাউ এবং কুমড়ার মধ্যে যে পরিবর্তনটা দেখবা সেটা হচ্ছে আমাদের আকৃতিগত পরিবর্তন। লাউ দেখতে একরকম, কুমড়া দেখতে আরেক রকম, তার মানে এদের মধ্যবর্তী যে পরিবর্তন সেটা হচ্ছে কি আকৃতিগত পরিবর্তন। আর আকারগত পরিবর্তন হচ্ছে এরকম, যদি আমি বলি একটা ছোট লাউ আর একটা হচ্ছে কি বড় লাউ, একটা ছোট লাউ এবং বড় লাউ দেখতে অবশ্যই একই নয়, কিন্তু ছোট লাউ এবং বড় লাউ হলেও সেটা হচ্ছে কি লাউ। তার মানে হচ্ছে ছোট লাউ এবং বড় লাউয়ের মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে কি আমাদের আকারের পরিবর্তন। ঠিক তেমনি যদি আমি বলি যে ছোট কুমড়া বড় কুমড়া, তাহলে ছোট কুমড়া এবং বড় কুমড়ার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের কি আমাদের আকারগত পরিবর্তন। কিন্তু যখন বলবো যে লাউটা কুমড়া হয়ে গেছে, তখন এটা যে পরিবর্তনটা হয়ে গেল সেটা হবে কি আমাদের আকৃতিগত পরিবর্তন। তাহলে তোমরা বুঝতে, আমি আশা করি আকার এবং আকৃতির বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটার যদি কোনো আকারের পরিবর্তন না হয়, শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা সেই একক আয়তনে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনকে বলবো আমরা কি আয়তন বিকৃতি। তাহলে দেখো যদি আমি চিত্রের মাধ্যমে বোঝাতে চাই, দেখো এখানে আমি একটা কি নিয়েছি, একটা বৃত্ত নিয়েছি। এই বৃত্তের চতুর্পাশে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে কি হবে, দেখো চতুর্পাশে তুমি বল প্রয়োগ করলে আমাদের কি হবে, বল সংকুচিত হয়ে ছোট বলে রূপান্তরিত হবে। তাহলে দেখো আদিতে ছিল বড় বল, সংকুচিত বল প্রয়োগ করার পর সংকুচিত হয়ে ছোট বলে রূপান্তর হয়েছে। তার মানে এখানে আমাদের আকারের কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো আকারের পরিবর্তন না হয়ে আমাদের কি হয়েছে, আমাদের বড় বল থেকে ছোট বল হয়ে গেছে। মানে চতুর্দিকে যখন আমরা বলটাকে আমরা কি করছি, আমরা চতুর্দিক থেকে বল প্রয়োগ করছি, তখন ছোট বল হয়ে গেছে। দেখো আদিতে যদি আমরা এই বলের আয়তন ধরি বড় হাতের বি এবং শেষে আমরা যদি বলের আয়তন ধরি ছোট হাতের ভি প্রাইম, তাহলে আমরা এখান থেকে আমরা আয়তন বিকৃতি সমান সমান কি পাচ্ছি, আয়তন বিকৃতি আমরা পাচ্ছি আমরা আমাদের আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি আয়তন। তাহলে আয়তন বিকৃতি সমান সমান হচ্ছে কি আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। দেখো আয়তনের পরিবর্তন এখানে কি, আয়তনের পরিবর্তন হচ্ছে বড় হাতের বি মাইনাস হচ্ছে কি ছোট হাতের ভি প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি আয়তন আমাদের কি বড় হাতের ভি ইকুয়াল টু আমরা কি আয়তনের পরিবর্তনকে যদি আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা আয়তন বিকৃতির আমরা একটা ফর্মুলা পাচ্ছি, আয়তন বিকৃতি ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। এখানে অবশ্যই মনে রাখবা ছোট হাতের ভির পরিচয় হচ্ছে কি আয়তনের পরিবর্তন, ছোট হাতের ভির পরিচয় হচ্ছে আয়তনের পরিবর্তন। কতটুকু আয়তন আমাদের কম হলো বা বেশি হলো সেই পরিমাণটা হচ্ছে আমাদের কি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি হচ্ছে কি আমাদের আদি আয়তন, আদিতে কি বস্তুটা কতটুকু ছিল তার আয়তন। এখন দেখো আমরা আলোচনা করব আকার বিকৃতি নিয়ে। দেখো আকারের কনসেপ্ট একটু আগেই তোমাদের দিয়ে দিছি, অর্থাৎ আকারের ক্ষেত্রে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থেকে, তার মানে আকার বিকৃতির ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে কি আমাদের আয়তন কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আয়তন যদি অপরিবর্তিত থেকে শুধুমাত্র আমাদের কি আকারের পরিবর্তন ঘটে। আকার মানে কি আমাদের বস্তুটা আদিতে দেখতে যেরকম আমাদের চূড়ান্ত অবস্থায়ও দেখতে সেই রকমই থাকবে, কিন্তু আমাদের কি অবস্থানের পরিবর্তন হবে অথবা কি ছোট বড় হবে এরকম। এটাই হচ্ছে কি আকারের পরিবর্তন। আকারের পরিবর্তন বলতে আমাদের বোঝায় কি আমাদের বস্তুর অবস্থানের পরিবর্তন হবে অথবা কি ছোট বড় হবে, এটা হচ্ছে কি আমাদের আকারের পরিবর্তন বোঝায়। তার মানে বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো একটা বস্তুর আমাদের আয়তনটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ আয়তনের কোনো চেঞ্জ না হয়, শুধুমাত্র কি আকারের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুটি শুধু কি মোচড় খায়, অর্থাৎ কি বস্তুটার মানে আমাদের একটা বস্তুর কি হয়, বস্তুটার আমাদের মোচড় খাওয়া বলতে বোঝায় এখানে অবস্থার পরিবর্তন হওয়া, মোচড় খাওয়া বলতে বোঝায় কি অবস্থার পরিবর্তন হওয়া। তবে আমাদের সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে, মানে আমাদের কত ডিগ্রি কোণে আমাদের মোচড় খেলো বস্তুটা, সেই কৌণিক বিচ্যুতিকে বলা হয় কি আকার বিকৃতি। দেখো যদি তোমাদের আমি চিত্রের মাধ্যমে এই বিষয়টা বুঝাই দেই তাহলে এটা তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো যদি এরকম হয়, তার আগে জেনে রাখো যে আকার বিকৃতির অপর নাম হচ্ছে কি
কৃন্তন বা ব্যাবর্তন বা মোচড় বিকৃতি। আকার বিকৃতিকে তুমি কৃন্তন বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতিও তোমরা বলতে পারো। এখন দেখো আমরা যদি চিত্রের মাধ্যমে বুঝাই, দেখো আমাদের এখানে একটা কি আছে, এখানে আমাদের একটা লম্বা একটা বস্তু আছে, এই পজিশনে আমাদের একটা লম্বা একটা বস্তু আছে। এখন দেখো আমাদের এসি অর্থাৎ এসি পজিশনে আমাদের একটা কি লম্বা একটা বস্তু আছে। এখন দেখো এখানে যদি তুমি এই বস্তুকে এই বরাবর তুমি বল প্রয়োগ করো, দেখো আমরা বল প্রয়োগ করছি, তাহলে কি হবে, বস্তুটা কি হয়ে যাবে, বস্তুটা হেলে যাবে। কত ডিগ্রি কোণে হারলো, ধরলাম যে এখানে আমাদের থিটা কোণে হেলে গেল। কত ডিগ্রি কোণে হেলে গেল, থিটা কোণে হেলে গেল। দেখো আমাদের বস্তুটা কি হয়েছে, আমাদের বস্তুটা আদিতে ছিল এসি বরাবর এবং বল প্রয়োগের পর বস্তুটা আমাদের কোন পজিশনে চলে আসছে, মোচড় খেয়ে একটা বিসি পজিশনে চলে আসছে। তার মানে এখানে আমাদের কি আকার বিকৃতি সংগঠিত হয়েছে। এখন দেখো আমরা কি পাচ্ছি, এখন যদি আমরা মনে করি থিটাটা একটা খুব ক্ষুদ্র, অর্থাৎ যদি এখানে থিটাটা খুব ক্ষুদ্র কনসিডার করি, যে আমাদের এখানে বস্তুর আমাদের মোচড়টা খাওয়ার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আমরা খুব ছোট কনসিডার করি, সেক্ষেত্রে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান থিটা। আবার দেখো ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে দেখো এখানে আমাদের থিটা ও চিত্রে দেখো থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি হবে, লম্ব হচ্ছে আমাদের এবি, অর্থাৎ এই দিক বরাবর যতটুকু আমাদের উপরে আমাদের সরণ হয়েছে সেই দূরত্বটা এবি, এবং আমাদের ভূমির মান কি হবে, ভূমির মান অবশ্যই থিটা কোণের সাপেক্ষে এখানে আমাদের কি এসি। তাহলে আমরা এক্ষেত্রে আকার বিকৃতি থিটা সমান সমান কি পাইলাম, এবি ডিভাইডেড বাই এসি। তোমরা আকার বিকৃতি সমান সমান সবসময় মনে রাখবা থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটা হচ্ছে আমাদের কি আকার বিকৃতির ফর্মুলা। এখন দেখো আমরা আলোচনা করব স্থিতিস্থাপক সীমা নিয়ে। আমরা স্থিতিস্থাপক সীমা নিয়ে শুরুতে জানবো যে স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি জিনিস। তাহলে দেখো এর সংজ্ঞাটা আমরা দেখে নেই একবার, যে স্থিতিস্থাপক সীমা হচ্ছে কি প্রযুক্ত বলের যে মান পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম ঠিক থাকে তাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। দেখো তুমি যদি একটা রাবারকে যদি টানো, তাহলে কি টেনে ছেড়ে দাও, আবার রাবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। যদি তুমি অতিরিক্ত বলে যদি টেনে এটাকে লম্বা করে ফেলো, তাহলে কি হবে সেক্ষেত্রে বলো তো, এক সময় আসবে রাবারটা কি হবে, রাবারটা আর তার পূর্বের অবস্থানে ফিরে আসতেছে না। এই যে প্রযুক্ত বলের, তার মানে কি আমাদের রাবারটা তার পূর্বের পজিশনে ফিরে আসার জন্য আমাদের একটা কি বলের একটা কি রয়েছে, একটা রেঞ্জ রয়েছে, একটা রেঞ্জের মধ্যে রাবারটা তার কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে প্রযুক্ত বলের যে মান পর্যন্ত আমাদের কি কোনো একটা বস্তুর স্থিতিস্থাপক আমাদের ধর্ম ঠিক থাকে, সেই মানটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। এখন দেখো আমাদের স্থিতিস্থাপক সীমার একক হবে কি, স্থিতিস্থাপক সীমার একক অবশ্যই হবে কি নিউটন। যেহেতু আমাদের স্থিতিস্থাপক সীমা একটা বল নির্দেশ করে, একটা আমাদের সীমাবদ্ধ একটা বল নির্দেশ করে, তাহলে এর কি হবে, এর একক অবশ্যই কি হবে, একক হবে অবশ্যই নিউটন। এখন দেখো আমাদের এই যে আমাদের স্থিতিস্থাপক ধর্ম নিয়ে বিজ্ঞানী আমাদের রবার্ট হুক একটা বিখ্যাত একটা সূত্র বলে গেছেন। আমরা সেই বিজ্ঞানী রবার্ট হুকের আমরা স্থিতিস্থাপক ধর্ম বিষয়ক একটা কি দেখব, সূত্র দেখব। এখানে সূত্রটা বিজ্ঞানী রবার্ট হুক বলেছেন এখানে কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা কি জিনিস একটু আগেই বললাম। তাহলে এই রেঞ্জের মধ্যে পীড়ন হচ্ছে কি বিকৃতির সমানুপাতিক। বিজ্ঞানী রবার্ট হুক বলেছেন কি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের রবার্ট হুকের আমাদের সূত্র। তাহলে দেখো রবার্ট হুকের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, অর্থাৎ পীড়ন সমানুপাতিক হচ্ছে কি বিকৃতি, অর্থাৎ পীড়ন সমানুপাতিক হচ্ছে কি বিকৃতি। এখন দেখো আমরা সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা সমান সমান চিহ্ন দিই, তাহলে এখানে আমাদের পীড়ন ইকুয়াল টু আসবে কি একটা ধ্রুবক গুণন হবে ধ্রুবক ইন্টু কি বিকৃতি। তাহলে দেখো পীড়ন সমান সমান আমাদের সমানুপাতিক চিহ্ন উঠাই গেলে একটা কি আসে, ধ্রুবক আসে। তাহলে পীড়ন ইকুয়াল টু পাচ্ছি আমরা কি ধ্রুবক ইন্টু কি বিকৃতি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এই ধ্রুবক ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। বিকৃতি এপাশে আমাদের ধ্রুবকের সাথে গুণন অবস্থায় আছে, এপাশে যদি পার করাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পীড়ন ডিভাইডেড বাই
বাই বিকৃতি, বিকৃতি এর পাশে এসে আমাদের কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তার মানে ধ্রুবক ইকুয়াল টু আমরা পেলাম পীড়ন বাই বিকৃতি। এই ধ্রুবকের একটা স্পেশাল নাম আছে। এই স্পেশাল নামটা কি দেখো, এই স্পেশাল নামটা হচ্ছে এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে কি বলা হয়, এই ধ্রুবকের এই স্পেশাল নাম হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান আমরা কি পাইলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান পাইলাম পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এখন দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের আমি সংজ্ঞাটা তোমাদেরকে এখানে দেখো স্লাইডে শো করাইছি, যে দেখো যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি। দেখো আমরা হুকের সূত্র থেকে পাই যে কোনো একটা বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা কি রাশি, ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবক রাশিটাকে বলা হয় কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন দেখো আমাদের এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কের অপর নাম হচ্ছে কি দৈর্ঘ্য গুণাঙ্ক। 2 নম্বর হচ্ছে কি আয়তন গুণাঙ্ক এবং 3 নম্বর হচ্ছে কি কাঠিন্যের গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক, 2 নম্বর হচ্ছে আয়তন গুণাঙ্ক এবং 3 নম্বর হচ্ছে কি কাঠিন্যের গুণাঙ্ক। এখন দেখো আমরা শুরুতে পড়ব ইয়ং এর গুণাঙ্ক নিয়ে, যে ইয়ং এর গুণাঙ্কটা কি জিনিস। শুরুতে আমরা সংজ্ঞাটা দেখে নেই, যে আমাদের ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি, সংজ্ঞাটা হচ্ছে দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় কি, গুণাঙ্ককে বলা হয় কি ইয়ং এর গুণাঙ্ক। অর্থাৎ দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলবো কি ইয়ং এর গুণাঙ্ক। তাহলে দেখো অর্থাৎ আমরা ইয়ং এর গুণাঙ্ক সমান সমান কি পাচ্ছি, ইয়ং এর গুণাঙ্ক সমান সমান পাচ্ছি দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো ইয়ং এর গুণাঙ্ক সমান সমান আমরা পাইলাম দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সংজ্ঞা থেকে আমরা এটা পাচ্ছি যে ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো ইয়ং এর গুণাঙ্ককে যদি আমি y দ্বারা প্রকাশ করি এবং দৈর্ঘ্য পীড়ন সমান সমান আমরা কি জানি, দৈর্ঘ্য পীড়ন সমান সমান জানি আমরা পীড়ন সমান সমান জানি কি f বাই a, পীড়ন সমান সমান জানি কি f বাই a। এখন এখানে যদি বসাই দেই এবং দৈর্ঘ্য বিকৃতি সমান সমান আমরা যদি কি আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l। তাহলে দেখো আমরা এই মানগুলো যদি এখানে বসাই দেই, সমীকরণে যদি বসাই দেই যে ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এখানে যদি আমরা বসাই দেই তাহলে দেখো আমরা y ইকুয়াল টু পাচ্ছি f বাই a ডিভাইডেড বাই কি ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l। তার মানে এটাকে যদি আমরা একটু সাজাই নেই তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু আমরা কি পাবো, বড় হাতের l ডিভাইডেড বাই বড় হাতের a ইন্টু ছোট হাতের l। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা। y ইকুয়াল টু হচ্ছে কি a বড় হাতের l ডিভাইডেড বাই কি বড় হাতের a ইন্টু কি ছোট হাতের l। এটা হচ্ছে আমাদের কি ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা। এখন দেখো এখানে আমাদের ইয়ং এর গুণাঙ্কের একক কি, ইয়ং এর গুণাঙ্কে যদি তুমি এখানে f এর একক এবং l এর একক এগুলো এককগুলো যদি তুমি সমীকরণে বসায় দাও তাহলে তুমি ইয়ং এর গুণাঙ্কের একক পাবা কি নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের ইয়ং এর গুণাঙ্কের একক। এখন দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে পদার্থের y এর মান যত বেশি সেই পদার্থের স্থিতিস্থাপক ধর্মটা আমাদের কি তত বেশি। এখানে আমাদের ইরামত লেখাটা ভুল হয়ে গেছে, এটা হবে কি ইমারত নির্মাণে আমাদের কি সেই পদার্থই বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা যখন অট্টালিকা বা ইমারত নির্ণয় করা হয় তখন আমাদের কি সেই পদার্থ, যে পদার্থের ইয়ং এর গুণাঙ্ক বেশি সেই পদার্থ কি করা হয় ব্যবহার করা হয় বেশি। এখন 2 নম্বর আমরা এখানে যে জিনিসটা দেখতেছি যে পদার্থের ভিতর থেকে বাধাদানকারী বলের মান যত বেশি তার ইয়ং এর গুণাঙ্ক কি তত বেশি। অর্থাৎ কোনো একটা পদার্থকে যদি টেনে লম্বা করতে চাও বা বল প্রয়োগে তুমি বিকৃত করতে চাও তার সেক্ষেত্রে যে পদার্থের ভিতর থেকে বাধাদানকারী বলের মানটা যত বেশি হয় সেই পদার্থের আমাদের কি ইয়ং এর গুণাঙ্কটাও কি হবে তত বেশি হবে। এখন দেখো আমরা পড়ব আয়তন গুণাঙ্ক নিয়ে।
আমরা আয়তন গুণাঙ্ক নিয়ে পড়ব। এখন আয়তন গুণাঙ্ক কি জিনিস সংজ্ঞাটা আগে দেখে নেই। তাহলে দেখো, আয়তন গুণাঙ্ক হচ্ছে কি, আয়তন পীড়নের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে আয়তন গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ আয়তন পীড়নের ক্ষেত্রে আমরা হুকের সূত্র থেকে যে আমরা ধ্রুবকটা পাবো, এই ধ্রুবককে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ককে, এই স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলবো আমরা আয়তন গুণাঙ্ক। তার মানে আমরা কি পাচ্ছি, অর্থাৎ আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আয়তন পীড়ন ডিভাইডেড বাই কি আয়তন বিকৃতি। তাহলে দেখো, আয়তন গুণাঙ্ক সমান সমান পাইলাম আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। এখন দেখো, আমরা যদি আয়তন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি, আয়তন গুণাঙ্ককে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি কি আয়তন পীড়ন। পীড়নের সমীকরণ হচ্ছে কি এফ বাই এ, এবং আয়তন বিকৃতির আমরা সমীকরণ পড়ছি ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। তাহলে দেখো, মানগুলো আমরা এখানে বসাই দিছি। তাহলে এখান থেকে আমরা এরপর দেখো, আমরা যদি সাজাই নেই তাহলে আমরা কে এর মান কি পাচ্ছি, আমরা কে এর মান পাচ্ছি কে ইকুয়াল টু হচ্ছে কি আমাদের, কে ইকুয়াল টু হচ্ছে বড় হাতের এফ বড় হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের এ ইন্টু হচ্ছে কি ছোট হাতের ভি। তাহলে আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু আমরা পাইলাম কি বড় হাতের এফ ছোট হাতের বি বড় হাতের এফ বড় হাতের বি ডিভাইডেড বাই কি বড় হাতের এ ইন্টু কি ছোট হাতের বি, এটা আমরা পাইলাম। এখন দেখো, আবার আমাদের এই আয়তন গুণাঙ্কের একটা অপর নাম একটা আছে। আয়তন গুণাঙ্কের একটা কি স্পেসিফিক একটা নাম রয়েছে। এই স্পেসিফিক নামটাকে বলা হয় কি অসংনম্যতা। অসংনম্যতা আয়তন গুণাঙ্ককে বলা হয় কি অসংনম্যতা। এর বিপরীত রাশি অর্থাৎ আয়তন গুণাঙ্ক অর্থাৎ অসংনম্যতার বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। একে সি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় অসংনম্যতা। আর আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। আয়তন গুণাঙ্ককে বলা হয় কি অসংনম্যতা। এবং সংনম্যতাকে আমরা কি, অর্থাৎ আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতাকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে আমরা সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু লিখতে পারি 1/k। এখানে কি হচ্ছে আয়তন গুণাঙ্ক, এটা আমরা পাচ্ছি। এখন দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা কে এর মানটা বসাই দেই, অর্থাৎ আয়তন গুণাঙ্কের মানটা যদি আমরা বসাই দেই, তাহলে সংনম্যতার আমরা একটা সমীকরণ পাচ্ছি। সংনম্যতার কি সমীকরণ পাচ্ছি, সি ইকুয়াল টু হচ্ছে বড় হাতের এ ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের এফ বড় হাতের ভি, এটা আমরা পাচ্ছি। তার মানে আমরা সংনম্যতার একটা ফর্মুলা পাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা আলোচনা করব কাঠিন্যের গুণাঙ্ক নিয়ে। তাহলে শুরুতেই আমাদের জেনে নেওয়া যাক যে কাঠিন্যের গুণাঙ্কের আমাদের ডেফিনেশনটা কি হবে। এর ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আকার পীড়নের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে কাঠিন্যের গুণাঙ্ক বলা হয়। আগের যে আমরা ডেফিনেশনগুলো দেখলাম সেই অনুসারে আমাদের কাঠিন্যের গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের কি সংজ্ঞাটা এরকম আসতেছে যে আকার পীড়নের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় কি কাঠিন্যের গুণাঙ্ক। এখন দেখো, এখানে আমরা কাঠিন্যের গুণাঙ্ক সমান সমান আমরা কি বলতে পারি, কাঠিন্যের গুণাঙ্ক সমান সমান আমরা বলতে পারি আকার পীড়ন ডিভাইডেড বাই কি আকার বিকৃতি, এটা আমরা বলতে পারি। এখন দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা কাঠিন্যের গুণাঙ্ককে আমরা এন দ্বারা প্রকাশ করি, কাঠিন্যের গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, এবং আকার পীড়ন ইকুয়াল টু আমরা জানি কি পীড়ন ইকুয়াল টু জানি এফ বাই এ, এবং আকার বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এই মানগুলো যখন আমরা বসাই দেই, তাহলে আমরা কি পাইলাম, আমরা এন ইকুয়াল টু পাচ্ছি এফ বাই এ ডিভাইডেড বাই কি থিটা, এটা আমরা পাচ্ছি। এবং এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে আমরা কাঠিন্যের গুণাঙ্ক এন ইকুয়াল টু আমরা পাচ্ছি এফ ডিভাইডেড বাই এ থিটা, এটা আমরা পাচ্ছি। তার মানে কাঠিন্যের গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে কি, আমাদের কাঠিন্যের গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে এন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ থিটা, এটা হচ্ছে আমাদের কাঠিন্যের গুণাঙ্কের ফর্মুলা। এখন দেখো, আমাদের এর বেশ কিছু আমরা একটা প্রবলেম সলভ করব। এর উপর আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর উপর ভিত্তি করে আমরা কি করব, একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা কিরকম, যে এরকম যে ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমাদের প্রায় ঘ নাম্বারেও আসে, আবার খ নাম্বারেও মাঝে মাঝে দিয়ে দেয়। তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, যে ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করো। এখন আমরা এই প্রবলেম
প্রবলেমটার কি দেখব, সলিউশন দেখব, যে আসলে আমরা দেখব যে ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। তোমাদের মাঝে একটা ভুল ধারণার সবসময় একটা ভুল ধারণা হয় যে আমাদের রাবারের স্থিতিস্থাপকতা বোধহয় বেশি। তাহলে আজকে আমরা দেখি যে কার স্থিতিস্থাপকতা বেশি। আমরা গাণিতিক প্রবলেমের মাধ্যমে দেখব যে ইস্পাত এবং রাবারের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি তার স্থিতিস্থাপক ধর্ম কি তত বেশি। আমরা জানি যে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি তার কি স্থিতিস্থাপক ধর্ম কি হবে, তত বেশি হবে, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে আমি একটা কাঠামো নিয়েছি। দেখো এই কাঠামোর এখানে যদি আমি একটা, এই পাশে দেখো আমি একটা রাবার নিয়েছি। আগে তোমরা চিত্রটা লক্ষ্য করো। একটা আমাদের কি কালো রঙের আমি একটা কাঠামো নিয়েছি এবং এই কাঠামোর এক পাশে আমি কি দিয়েছি, রাবার নিয়েছি, একটা রাবার নিয়েছি এবং অপর পাশে দেখো আমি একটা ইস্পাত নিয়েছি। এটা একটা হচ্ছে ইস্পাত। এখন যদি আমরা দেখো আমাদের দুটার দৈর্ঘ্য কিন্তু আদিতে সেম। দেখো আদিতে দুটার দৈর্ঘ্য হচ্ছে এল। আদিতে রাবার এবং ইস্পাত উভয়ের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের এল। এখন দেখো যদি আমরা কি করি, যদি রাবারের নিচে আমরা যদি একটা বল প্রয়োগ করি তাহলে রাবারের কি হবে, প্রসারণ ঘটবে। ধরলাম যে এই রাবারের প্রসারণটা হচ্ছে এল আর দ্বারা রাবারের প্রসারণটা আমি দেখাই দিলাম যে ছোট হাতের এল আর দ্বারা রাবারের প্রসারণ। একটা বল প্রয়োগ করার পরে রাবারের প্রসারণ হচ্ছে কি এল আর। আবার যদি আমরা ওই একই বল ইস্পাতের মধ্যে প্রয়োগ করি তাহলে ইস্পাতকে ওই একই বলে যদি আমরা নিচের দিকে টান দিই তাহলে ইস্পাতের প্রসারণ যেটা হবে, ইস্পাতের প্রসারণকে আমি এল এস দ্বারা প্রকাশ করলাম। এখানে দেখো আমি একই বলে ইস্পাতকে যখন আমি প্রসারণ করতেছি তখন কি হচ্ছে, আমাদের এল এস পরিমাণ আমাদের কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। এখন দেখো আমরা কি জানি, আমরা রাবারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, রাবারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই আর ইকুয়াল টু আমরা পাচ্ছি এফ এল, বড় হাতের এল ডিভাইডেড বাই কি এ ইন্টু ছোট হাতের এল ইন্টু আর, এল আর, ছোট হাতের এল আর। এটা আমরা পাচ্ছি রাবারের ক্ষেত্রে, এটা আমরা পাচ্ছি যে ওয়াই আর দ্বারা কি রাবারকে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে রাবারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই আর ইকুয়াল টু আমরা পাচ্ছি বড় হাতের এল ডিভাইডেড বাই কি বড় হাতের এ ইন্টু এল আর। এটা আমরা পাচ্ছি রাবারের ক্ষেত্রে। এই সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আমরা ইস্পাতের ক্ষেত্রে কি পাচ্ছি, ইস্পাতকে এস দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি ওয়াই এস ইকুয়াল টু আমরা পাচ্ছি বড় হাতের এল ডিভাইডেড বাই কি এ ইন্টু কি এল এস। এটা আমরা ইস্পাতের ক্ষেত্রে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ধরো যে 2 নম্বর সমীকরণ। এখন দেখো যদি আমরা কি করি, যদি আমরা 2/1 করি তাহলে কি পাই, যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা কি করি, ভাগ করি, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই এস ডিভাইডেড বাই ওয়াই আর ইকুয়াল টু হচ্ছে এল আর ডিভাইডেড বাই এল এস। এটা আমরা পাচ্ছি ওয়াই এস ডিভাইডেড বাই ওয়াই আর ইকুয়াল টু হচ্ছে এল আর ডিভাইডেড বাই এল এস। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা এটাকে যদি একটু সাজাই নিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা আড়াআড়ি যদি গুণন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই আর ইন্টু এল আর ইকুয়াল টু ওয়াই এস ইন্টু কি এল এস। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এটাকে যদি আমি 3 নম্বর সমীকরণ দিই তাহলে দেখো আমাদের 3 নম্বর সমীকরণ দিলে আমাদের কিন্তু আমরা বাস্তবে জানি কি, এখানে দেখো আমরা রাবারের ক্ষেত্রে আমাদের রাবারের প্রসারণটা বেশি এবং ইস্পাতের প্রসারণটা কি কম। রাবারের প্রসারণটা হচ্ছে বেশি এবং ইস্পাতের প্রসারণ কি কম। তাই বাস্তবে আমরা কি পাবো, রাবারের প্রসারণ মানে এল আর এর মানটা হবে কি এল এস এর থেকে বড়, অর্থাৎ ইস্পাতের প্রসারণের থেকে রাবারের প্রসারণ হচ্ছে বেশি। কারণ হচ্ছে কি আমরা এটা বাস্তবে তোমরা দেখবা যে যদি রাবারের প্রসারণ করো সেটা বেশি প্রসারিত হবে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এল আর গ্রেটার দেন হচ্ছে কি এল এস। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, 3 নম্বর সমীকরণ থেকে দেখো বলতে পারি যদি এল আর এর মান যদি হয় আমাদের বড় তাহলে আমাদের ওয়াই আর এর মান হবে কি, ওয়াই আর এর মান হবে ছোট। আবার এল এস এর মান যদি হয় ছোট তাহলে ওয়াই এস এর মান হবে কি বড়। তাহলে 3 নং সমীকরণ থেকে আমরা ডিসিশন নিতে পারি যে ওয়াই এস হচ্ছে গ্রেটার দেন
ওয়াই এস হচ্ছে গ্রেটার দেন ওয়াই আর, অর্থাৎ ওয়াই এস এর মানটা হচ্ছে ওয়াই আর এর থেকে আমাদের কি ওয়াই আর এর থেকে বড়, অর্থাৎ কি আমাদের ইস্পাতের অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ আমরা কি ইস্পাতের গুণাঙ্ক মানে ইয়ং এর গুণাঙ্কের মান হচ্ছে বেশি এবং রাবারের আমাদের গুণাঙ্কের মান হচ্ছে কম। তাহলে দেখো যেহেতু আবার আমাদের রাবার অপেক্ষা ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, সুতরাং আমরা কি বলতে পারি রাবার অপেক্ষা কি ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তাহলে আমাদের সিদ্ধান্ত আসলো কি, যেহেতু রাবার অপেক্ষা ইস্পাতের কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে রাবার অপেক্ষা ইস্পাত হচ্ছে আমাদের কি বেশি স্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা আলোচনা করব অসহ ভার ও অসহ পীড়ন নিয়ে। শুরুতে আমরা দেখে নেই যে আমাদের অসহ ভার কি হচ্ছে, অসহ ভার কি জিনিস। একটা জিনিস ইনশিওর করে নাও এখানে শুরুতে, যে অসহ ভার হচ্ছে এক ধরনের বল, এক ধরনের কি অসহ ভারটা হচ্ছে এক ধরনের বল। এরপর দেখো আমরা অসহ ভারের যে যদি ডেফিনেশনটা দেই, তাহলে ডেফিনেশনটা হবে এরকম, যে সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ বল বা অসহ ভার বলা হয়। তাহলে সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ বল বা অসহ ভার বলা হয়। বিষয়টা কি জিনিস দেখো, যদি তুমি একটা সুতা নাও, এই সুতার ক্ষেত্রে যদি একটা মনে করো তুমি 2 নিউটন বল প্রয়োগ করলা, তার মানে একটু প্রসারণ হবে সুতাটার। আবার যদি 3 নিউটন বল প্রয়োগ করো আরেকটু প্রসারণ হবে। যদি অতিরিক্ত বল প্রয়োগ করো তাহলে সেটা কি হবে, এক সময় ছিঁড়ে যাবে। তার মানে সর্বাপেক্ষা কম যে বলের মানের সর্বাপেক্ষা কম যে বলের মানের ক্রিয়ায় বস্তুটা কি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই আমাদের বল, সেই বলকেই বলা হয় কি অসহ বল বা অসহ ভার। অর্থাৎ অসহ বল বা অসহ ভারের বেশি বল যদি তুমি কোনো বস্তুতে প্রয়োগ করো তাহলে ওই বস্তুটা কি হয়ে যাবে, ওই বস্তুটা ছিঁড়ে যাবে। এখন দেখো আমাদের অসহ বলের বা অসহ ভারের কারণে যে পীড়ন সৃষ্টি হয় তাকেই বলা হয় কি অসহ পীড়ন। কারণ আমরা জানি কি পীড়ন ইকুয়াল টু হচ্ছে কি, পীড়ন আমরা জানি এফ বাই এ, মানে কি বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে আমাদের অসহ বলের বা অসহ ভারের কারণে আমাদের যে পীড়নটা আমরা পাই সেই পীড়নকে বলা হয় কি অসহ পীড়ন। তাহলে দেখো সুতরাং আমরা একটি তারের ক্ষেত্রে কি বলতে পারি, যদি একটা তার নেই তাহলে এই তারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অসহ পীড়ন সমান সমান বলতে পারি অসহ ভার ডিভাইডেড বাই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন দেখো তোমাদের এখানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে প্রস্থচ্ছেদ বলতে কি বোঝায়, দেখো এখানে আমি একটা তার নিয়েছি, এই তারের যদি তুমি এই উপরের অংশ যদি এভাবে কেটে দাও তাহলে তুমি একটা কি পাবা, এরকম একটা বৃত্ত পাবা। আসলে এই বৃত্তের ক্ষেত্রফলটাই হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল না, আমাদের তারের প্রস্থ বরাবর যদি আমরা তারকে কেটে ফেলি তবে উপরে যে বৃত্তের মতো আমাদের একটা আমাদের ক্ষেত্র সৃষ্টি হয়, এই বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে অসহ পীড়ন ইকুয়াল টু হচ্ছে কি অসহ ভার ডিভাইডেড বাই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে দেখো আমি এখানে এই যে বৃত্তটা পাইলাম তারের ক্ষেত্রে, এটাকে তারের প্রস্থচ্ছেদ বলা হয়। এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা আড়াআড়ি যদি গুণন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অসহ ভার ইকুয়াল টু হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি অসহ পীড়ন। এখানে দেখো তারের প্রস্থচ্ছেদ বরাবর যদি তুমি কেটে ফেলো তাহলে তুমি কি পাবা, বৃত্ত পাবা। আর বৃত্তের ক্ষেত্রফল তুমি জানো কি পাই আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অসহ ভার ইকুয়াল টু আমরা পাচ্ছি কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্র্যাকেটে দেখো লিখে দিয়েছি কি পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার ইন্টু কি অসহ পীড়ন। তাহলে দেখো অসহ ভার এবং অসহ পীড়নের ক্ষেত্রে আমরা একটা সুন্দর একটা ইকুয়েশন পাইলাম, অসহ ভার ইকুয়াল টু হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি অসহ পীড়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো আমরা পড়ব ভার সম্প্রসারণ লেখচিত্র নিয়ে। ভার সম্প্রসারণ লেখচিত্র কি রকম দেখো, আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেই, যে একটা যদি চিত্রের মাধ্যমে বুঝাই তাহলে দেখো, যে মনে করো এটা একটা কি, আমি একটা কালো রঙের একটা কি নিয়েছি, একটা কালো রঙের আমি একটা কাঠামো নিয়েছি, এটা একটা কি কাঠামো। এখন এখানে আমি একটা বস্তু ঝুলাই দিছি, দেখো এটা কি, এটা হচ্ছে একটা তার, এখানে একটা তার আমি ঝুলাই দিছি। এবং দেখো এখানে তারের নিচে যদি আমি একটা এম ভরের একটা বস্তু নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে,
সেক্ষেত্রে দেখো তারের আমাদের কি হবে, একটা প্রসারণ হবে। এখন দেখো আমরা এখানে কি নিছি, এম ভরের একটা বস্তু নিছি। দেখো তাহলে এখানে কি হবে, দেখো আমাদের এই এম এর মানের যদি আমরা বিভিন্ন এই তারের ক্ষেত্রে এম এর মানের যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ আমরা এই তারের নিচে যদি এম এর মানের সব একটা প্রথমে যদি আমরা 10 কেজির একটা ভর বসাই তাহলে আমরা যে প্রসারণ পাবো, মনে করো পাইলাম 0.1 মিলিমিটার। আবার যদি 20 কেজি ভর, আমরা 20 কেজি ভরের আমরা একটা বস্তু আমরা কি করি, আমরা তারের নিচে আমরা যদি তারের নিচে ধুলাই দেই তাহলে সেক্ষেত্রে 0.2 মিলিমিটার, এরকম আমরা এরকম কি এক একটা প্রসারণ পাবো। অর্থাৎ এম এর এক একটা মানের জন্য আমরা এই যে তারটা আছে এই তারের কি এক একটা প্রসারণ মান পাবো, মানে প্রসারণ মান পাবো, এল এর মান, ছোট হাতের এল এর মান পাবো। এখন দেখো এই বস্তুর আমাদের এই মানগুলো যদি আমরা একটা লেখচিত্রে আমরা বসাই দেই তাহলে আমরা যে লেখচিত্রটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি ভার সম্প্রসারণ লেখচিত্র। দেখো যদি এরকম আমাদের লেখচিত্র তুমি অঙ্কন করো তাহলে দেখো তুমি যদি এই বস্তুর ক্ষেত্রে যদি এরকম লেখচিত্র অঙ্কন করো, কোনো একটা বস্তুর যদি ভার সম্প্রসারণ লেখচিত্র অঙ্কন করো তাহলে এরকম লেখচিত্র পাবা। দেখো এক্স অক্ষ বরাবর আমরা যদি প্রসারণ কনসিডার করি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ঝুলন্ত তার আমরা যদি কি করি কনসিডার করি, তারের ভর আমরা কনসিডার করি, তাহলে দেখো আমরা প্রসারণটা পাবো এরকম। দেখো এরকম আমরা কি এরকম আমরা একটা লেখচিত্র পাবো। তাহলে এই লেখচিত্রটা হচ্ছে আমাদের কি, এই লেখচিত্রটা হচ্ছে আমাদের ভার সম্প্রসারণ লেখচিত্র। এখন দেখো এই লেখচিত্রের আমি কয়েকটা পয়েন্ট আমি ডিটারমাইন করব। দেখো মূল বিন্দু যেটা ওটাকে আমি ও বিন্দু দিলাম এবং এরপর দেখো আমাদের সরলরৈখিক বরাবর যে প্রসারণটা হয়েছে সেটাকে আমি প্রান্ত বিন্দুটাকে এ পয়েন্ট দিলাম। এরপর দেখো আমি আরেকটা পয়েন্ট নিয়েছি, একটা বি পয়েন্ট নিয়েছি। এরপর দেখো আমি একটা সি পয়েন্ট নিয়েছি। আমি লেখচিত্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েকটা আমি কি নিলাম, পয়েন্ট নিয়ে নিলাম। এখন দেখো এখানে আমি আবার প্রসারণ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা আমি পয়েন্ট নিছি, ই একটা পয়েন্ট নিছি, এভাবে বেশ কয়েকটা পয়েন্ট নিছি। এখন দেখো আমরা এই লেখচিত্রে কি করব, লেখচিত্রটার আমরা এখন একটু ব্যাখ্যা দেখব যে আমরা এই লেখচিত্র থেকে কি কি বিষয় আমরা বুঝতে পারতেছি। দেখো শুরুতেই আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে দেখো যে লেখচিত্রের ও এ পর্যন্ত আমাদের সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। দেখো আমরা এই লেখচিত্রের আমাদের ও এ অংশের দিকে যদি তুমি লক্ষ্য করো, দেখো ও এ অংশ একটা কি স্ট্রেট, একটা কি সরলরেখা। তাহলে সরলরেখা তার মানে কি লেখচিত্র ও এ পর্যন্ত আমাদের কি সমানুপাতিক হারে আমাদের লেখচিত্রটা বৃদ্ধি পেয়েছে। এই আমাদের এই ও এ পর্যন্ত আমাদের যে লেখচিত্র একে বলা হয় কি স্থিতি স্থাপক সীমা। এর মধ্যে যদি আমরা কোনো বল, মনে করো এর মধ্যে যদি আমরা এই রেঞ্জের মধ্যে আমরা যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার পর যদি ওই বলটাকে অপসারণ করি তবে বস্তু তার আগের এক্সাক্ট তার পজিশনে কি ফিরে আসবে। মনে করো একটা তারকে এই রেঞ্জের মধ্যে যদি তুমি কি করো প্রসারণ করো তাহলে তোমাদের ওই তারের বল প্রয়োগ করে প্রসারণ করার পর যদি তুমি এটাকে কি করো ছেড়ে দাও তাহলে তারটা তার এক্সাক্ট তার কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে ও এ অংশ দ্বারা এটাই বোঝায়। অর্থাৎ ও এ অংশ আমাদের কি হুকের সূত্র মেনে চলে, কারণ আমরা জানি হুকের সূত্রটা হচ্ছে কি স্থিতি স্থাপক সীমার মধ্যে কাজ করে। তার মানে দেখো এই লেখচিত্রের ও এ পর্যন্ত আমাদের কি ও এ অংশটা হচ্ছে স্থিতি স্থাপক সীমা। তার মানে এই রেঞ্জে আমাদের কি এই রেঞ্জটা আমাদের হুকের সূত্র মেনে চলে। এরপর দেখো আমরা 2 নম্বর যে ডিসিশনটা পাচ্ছি সেটা হচ্ছে লেখচিত্রের এ বি অংশ দ্বারা বোঝায় যে বল অপসারণের ফলে বস্তুটি পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসেনি। এ বি অংশটা দ্বারা দেখো আমাদের একটু বাঁকা হয়ে গেছে, এভাবে এরকম কি বাঁকা হয়ে গেছে, মানে এ বি অংশ দ্বারা বোঝাচ্ছে বল অপসারণের ফলে বস্তুটা আমাদের কি পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসেনি, কিছুটা স্থায়ী বিকৃতি হয়েছে। লেখচিত্রের ও ই দ্বারা আমাদের দেখো নিচের দিকে ও ই, এই লেখচিত্রের ও ই অংশ দ্বারা স্থায়ী বিকৃতি আমরা নির্দেশ করি। তার মানে ওই অংশটা আমাদের বোঝায় স্থায়ী বিকৃতি। এখন দেখো আমরা 3 নম্বর যে সিদ্ধান্তটা এই লেখচিত্র থেকে পাচ্ছি সেটা হচ্ছে কি লেখচিত্রের বিসি অংশ দ্বারা বোঝায় নতিমাত্রার চেয়ে বিসি অংশ। দেখো আমাদের লেখচিত্রের বিসি অংশটা, যে লেখচিত্রের বিসি অংশ দ্বারা বোঝায় নতিমাত্রার চেয়ে ভর ঝুলানো হলে প্রসারণ অনিয়মিত হয় এবং বস্তুটি একসময় কি ছিঁড়ে যাবে। দেখো নতিমাত্রার চেয়ে মানে কি অতিরিক্ত যদি তুমি বল প্রয়োগ করো তাহলে বস্তুটা কি হবে একসময় প্রসারণ, মানে আমাদের কি প্রসারণ হবে অনিয়মিত এবং অতিরিক্ত যদি তুমি বল প্রয়োগ করো কোনো বস্তুর মধ্যে তাহলে কি হবে বস্তুটা একসময় কি হয়ে যাবে ছিঁড়ে যাবে।
এখন দেখো এই লেখচিত্রের আমরা যে পয়েন্টগুলো দিলাম এই পয়েন্টগুলোর কিছু স্পেশাল আমাদের নাম রয়েছে। এই স্পেশাল নাম কি? এ বিন্দুকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। দেখো আমাদের লেখচিত্রের এই পয়েন্টটাকে বলা হয় কি? স্থিতিস্থাপক সীমা। এবং বি বিন্দুকে বলা হয় নতিমাত্রা। বি বিন্দুটা যেটা আছে সেটাকে বলা হয় আমাদের কি? নতিমাত্রা। এবং সি বিন্দুকে বলা হয় কি? সহন সীমা। এখানে আমাদের যে সি বিন্দুটা আছে একে বলা হয় কি? সহন সীমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখব। শুরুতে আমরা যে উদাহরণটা দেখব, দেখো আমাদের দেওয়া আছে এরকম যে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের কোনো তারের অসহ পীড়ন হচ্ছে কি 4 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। ওই তারের অসহ ভার, আমাদের এখন কোশ্চেন হচ্ছে ওই তারের অসহ ভার কত, এবং আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ওই তারের সর্বোচ্চ কতটুকু ভার ঝোলানো যাবে তা আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা সলিউশন করি। তাহলে দেখো আমাদের শুরুতেই এখানে দেখো আমাদের কি কি ডাটা দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে অসহ পীড়ন P = হচ্ছে কি 4 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এরপর আমাদের দেওয়া আছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = কি 1 মিলিমিটার স্কোয়ার। একে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো? 1 × 10⁻6 মিটার স্কোয়ার। এই দুইটা ডাটা আমাদের কি দেওয়া আছে। এখন দেখো আমরা কি জানি? আমরা জানি P = হচ্ছে কি F/A। এখান থেকে আমরা পাচ্ছি কি F = হচ্ছে কি PA। এখন দেখো P এবং এর মানটা মান আমরা যদি এখানে বসাই দেই তাহলে এখান থেকে আমরা কি? আমরা F এর মানটা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের F এর মান কত আসলো? 4 × 10⁻² নিউটন। আমাদের F এর মানটা এটা আসলো। অর্থাৎ আমাদের কি? অতএব আমাদের তারের অসহ ভার হচ্ছে কি 4 × 10⁻² নিউটন। এটা হচ্ছে কি আমাদের তারের অসহ ভার। অর্থাৎ প্রথম অংশের কাজ আমরা করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় অংশ বলছে কি ওই তারের সর্বোচ্চ কতটুকু ভর ঝোলানো যাবে। তাহলে দেখো আবার আমরা কি জানি? আবার আমরা F = mg অনুসারে আমরা কি পাই? F = mg বা ma। এখানে এর পরিবর্তে আমাদের কি বসছে? অভিকর্ষ ত্বরণ g বসছে। তার মানে F = কি mg অনুসারে আমরা এখানে পাচ্ছি কি m = হচ্ছে কি F/g। এখন দেখো আমরা F এর মান তো বের করে রাখছি। F এর মান হচ্ছে 4 × 10⁻² নিউটন এবং আমাদের g এর মান তো জানা আছে। g এর মান হচ্ছে 9.81। এখন দেখো এই মানগুলো যখন আমরা বসাচ্ছি তখন এখান থেকে আমরা এম এর মান কি পাচ্ছি? এম এর মান আমরা পাচ্ছি 40.8 কেজি, 40.8 কেজি। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ওই তারের সর্বোচ্চ 40.8 কেজি 40.8 কেজি ভরের বস্তু ঝোলানো সম্ভব। এর বেশি যদি তুমি বস্তু ঝোলাও তাহলে কি হবে? তারটা ছিঁড়ে যাবে। এখন দেখো এরপর আমরা যে দ্বিতীয় এক্সাম্পলটা দেখব। দেখো যে যদি আমাদের এরকম দেওয়া আছে যে কোনো তারের ঘনত্ব হচ্ছে কি 12 × 10⁴ কেজি পার মিটার কিউ এবং ব্যাস দেওয়া আছে কি 2 মিলিমিটার। এখন ওই তারের অসহ পীড়ন হচ্ছে কি 4 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার এবং ওই তারের আমাদের কতটুকু না ছিঁড়ে ঝুলে থাকতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের একটা তারের ঘনত্ব দেওয়া আছে এবং কি আমাদের ব্যাস দেওয়া আছে এবং অসহ পীড়ন দেওয়া আছে। এখন এই ডাটাগুলো দিয়ে তোমাকে বলতেছে যে তুমি এই তারটা সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত তুমি ঝোলাতে পারবা, কত দৈর্ঘ্য পর্যন্ত ঝোলায় রাখলে এই তারটা না ছিঁড়ে একদম ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা সলিউশন করি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা আগে এগুলো দেখে নেই। যে আমাদের দেওয়া আছে তারের ঘনত্ব ρ = দেওয়া আছে 12 × কি 10⁴ কেজি পার মিটার কিউ এবং তারের অসহ পীড়ন হচ্ছে কি P = 4 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার এবং তারের ব্যাসার্ধ R = হচ্ছে কি 0.002/2 মিটার। এখানে দেখো আমাদের মিলিমিটারে ব্যাসটা দেওয়া আছে। আমাদের মিলিমিটারে ব্যাসটা আমাদের দেওয়া আছে 2 মিলিমিটার। অতএব তারের ব্যাসার্ধ কি হবে? তারের ব্যাসার্ধ হবে কি R = 0.002। অর্থাৎ 2 মিলিমিটারকে যদি তুমি মিটার করো তাহলে কি পাবা? 0.002 পাবা। আর 0.002কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সেটা পাবো কি তারের ব্যাসার্ধ। তাহলে এই ডাটাগুলো আমাদের কি আমরা উদ্দীপক থেকে অর্থাৎ আমাদের এক্সাম্পল থেকে পাই। এখন আমরা কি পাই দেখো। সুতরাং P = কি F/A অনুসারে আমরা F = কি পাচ্ছি? F = এখানে দেখো আমাদের P এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমরা এই মানগুলো কি করলাম? বসাই দিলাম। এখান থেকে আমরা F এর মান কি পাচ্ছি? অসহ ভার F এর মান পাচ্ছি 1256.64 নিউটন। এটা আমরা
পাচ্ছি, অর্থাৎ আমরা অসহ ভারের মানটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা আবার মনে করি যে এল দৈর্ঘ্য পর্যন্ত তারটি না ছিঁড়ে কি ঝুলে থাকবে, অর্থাৎ আমরা যে তারটা আমরা ঝুলন্ত অবস্থায় রাখবো, এই ধরলাম যে এই ঝুলন্ত তারের দৈর্ঘ্যটা হচ্ছে কি এল, অর্থাৎ এল দৈর্ঘ্য পর্যন্ত এটা না ছিঁড়ে আমাদের কি ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে দেখো এখান থেকে অতএব আমরা এল দৈর্ঘ্যের ওজনটা আমরা কি পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ঝুলন্ত এল দৈর্ঘ্যের তারের ওজনটা হবে ডাব্লিউ ইকুয়াল টু কি mg। আবার দেখো এম সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে আমাদের এমটা হচ্ছে কি ভর, আমরা জানি কি ঘনত্ব রো ইকুয়াল টু জানি কি ভর এম বাই আয়তন ভি, তার মানে কি আমরা ঘনত্ব সমান সমান জানি ভর ভাগ আয়তন, সেই অনুসারে আমাদের এম ইকুয়াল টু এখান থেকে আসতেছে কি রো ভি, এখানে রোটা হচ্ছে আমাদের ঘনত্ব, ভিটা হচ্ছে কি আয়তন। আবার দেখো আমরা তারের আয়তন সমান সমান কি জানি, তারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল, এটা হচ্ছে কি তারের আয়তন। তাহলে আমরা আলটিমেট ডাব্লিউ এর মান পাইলাম কি রো পাই আর স্কোয়ার এল জি, এটা আমরা পাচ্ছি, তারের ওজন পাচ্ছি। এখন দেখো আমাদের শর্ত মতে তারের ওজনটা হচ্ছে কি এক্ষেত্রে অসহ ভারের সমান, অর্থাৎ আমাদের যে তারটা ঝুলন্ত অবস্থায় থাকবে এর অসহ ভার অর্থাৎ অসহ বলের মানটা হবে কি তারের সমান, যেহেতু অসহ ভার বা অসহ বলের মানটা হবে কি তারের ওজনের সমান, যেহেতু এটা কি অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে। এখন দেখো তারের ওজনের মান তো আমরা এখান থেকে বার করলাম রো পাই আর স্কোয়ার এল ইন্টু জি, এবং অসহ ভার তো আমরা আগেই বের করে রাখছি 1256.64 নিউটন। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে এখান থেকে আমরা এল ইকুয়াল টু পাচ্ছি 1256.64 ডিভাইডেড বাই কি রো পাই আর স্কোয়ার ইন্টু কি জি। এখন দেখো এই মানগুলো যদি তুমি বসাই দাও তাহলে এখান থেকে এল এর মান কি পাবা, এল এর মান পাবা 340.55 মিটার, এটা তুমি বড় হাতের এল এর মানটা পেয়ে যাবা। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তারটির 340.55 মিটার পর্যন্ত না ছিঁড়ে ঝুলে থাকতে পারবে। অর্থাৎ এই তারের দৈর্ঘ্য যদি আমাদের 340.55 অর্থাৎ 340.55 এর যদি আমাদেরকে বেশি হয়, তারটার দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তারটার যে কোনো কোথাও আমাদেরকে ছিঁড়ে গিয়ে পড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের মিনিমাম আমাদের দৈর্ঘ্যটা হবে, ঝুলে থাকার শর্ত হচ্ছে কি তারটার দৈর্ঘ্য হতে হবে 340.55 বা 340.55।